তো হঠাৎ করে আপনারা এই ভুটানের রাজাকে পাঠালেন ঢাকা এয়ারপোর্টে, কারণটা কি? না, ভুটান বাংলাদেশ যেমন একটা সার্বভৌম দেশ, ভুটানও তো সার্বভৌম দেশ। ভুটান কি ভারতের কথায় চলবে? এটা কি হয় কখনো নাকি? অন্য কোনো দেশকে কি পাঠানোর কোনো ব্যাপার থাকে? কিন্তু এটা ঘটনা ঐতিহাসিকভাবে ভারত এবং ভুটান হচ্ছে সেই রাষ্ট্র যারা প্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ফলে সরাসরি হয়তো ভারতের সঙ্গে কথা বললে নানা রকম গুঞ্জন, নানা রকম কথা উঠতে পারে। সে কারণে ভুটানের রাজা, তিনি মূলত সবাই চাইছে কি আজ জানেন, আসলে সবাই চাইছে বাংলাদেশ একটা সুস্থির, স্থিতিশীল হোক, উন্নয়নশীল হোক, প্রগতিশীল হোক এবং গণতান্ত্রিক রাষ্ট্র হোক। এটা সবাই চাইছে, সেটা একা ভারত নয়। এটা ভারতে কথা বললে তো কোনো লাভ নেই, ভারত চাইছে, ভুটান চাইছে অবশ্যই। দুর্ভাগ্যজনক ভাবে নেপাল হস্তক্ষেপ করতে পারছে না, তাদের একটা ভীষণ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে আছে। আমি শুনেছিলাম নেপালও করতে পারে। কিন্তু এবং ভুটানের সঙ্গে যেটা আলোচনা হয়েছে, রাষ্ট্রপতিকে সাধারণত তার একটা বদনাম আছে, তাকে ভারতপন্থী বলে অনেকে দাবি করে থাকে। কিন্তু আমি তাকে মনে করি তিনি বাংলাদেশপন্থী, ভারতপন্থী নন। তিনি বাংলাদেশের স্বার্থ দেখেন। কিন্তু বাংলাদেশের যাতে ভালো হয় সেটার জন্য নিশ্চয়ই তিনি রাষ্ট্রপতি হিসেবে কর্তব্য পালন করবেন। দরকার হলে তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতে পারেন, খুব সিনিয়র মোস্ট নেতা। ফলে এক্স্যাক্টলি ওইখানে ভুটানের রাজার সঙ্গে কি আলোচনা হয়েছে সেটা তো আমি বাংলাদেশের গণমাধ্যম ছাড়া আর কোনোভাবে জানতে পারিনি। ফলে ভবিষ্যতে যদি জানার পর আমি দিল্লিতে যে ভুটানের দূতাবাস আছে সেখানে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যে কোনো তার বিশেষ এজেন্ডা কি আছে বা কি কর্মসূচি কি। আমরা যেগুলো খবর করতে চাই সেটা তিনি কি করতে চাইছেন ভুটানের সঙ্গে, মানে ভুটান থেকে যে জলবিদ্যুৎ বাংলাদেশে যায় সেটা ভারতের মাধ্যমেই যায়, বা ভুটানেও ধরুন বাংলাদেশ বাণিজ্য করতে চায় সেটাও ভারতের মাধ্যমেই যায়। তো এগুলো করতে গেলে এই তিনটি দেশের মধ্যে তো সুসম্পর্ক তৈরি হতে হবে। সেটা তো কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকলে তো এগুলো কোনোটাই করা সম্ভব নয়। যদি ক্রমাগত এক দোষারোপ করতে থাকেন তাহলে তো সমস্যার সমাধান হবে না। বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে অনেক কিছু প্রয়োজন আছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রয়োজন আছে, তাদের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা আছে, সেটা বাড়াতে হবে। নাহলে সেখানে রাজস্ব আদায় হবে না, এখানকার মানুষের কর্মসংস্থান হবে না। ফলে এই সমস্ত বিষয় আমার মনে হয় নিষিদ্ধ। আমি শুনেছি বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে এবং সেটা হওয়ার পূর্ব শর্ত যেটা, এই শর্তটা হচ্ছে বাংলাদেশকে স্থিতিশীল এবং জঙ্গিবাদ বিমুক্ত একটা সমাজ তৈরি করতে হবে। সেটা না করলে বাংলাদেশে কেউ লগ্নি করতে সাহস পাবেন না। আমি যতদূর ধারণা হয়তো ভুটানের রাজা সেরকম কোনো বার্তা তিনি নিয়ে গেছেন। এবং তার সঙ্গে যেহেতু ভারতের সুসম্পর্ক রয়েছে, আপনি তো জানেন যে ভুটানের বাজেটের প্রায় 2/3 ভারতের কোষাগার থেকেই যায়। ভারতের সঙ্গে ভুটানের চমৎকার পররাষ্ট্র নীতির সম্পর্ক রয়েছে এবং ভুটানকে স্বাধীনভাবে কেউ আজ পর্যন্ত ভুটানের কোনো মানুষ দাবি করেননি বা বলেননি যে ভুটানের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছে। আপনি ভেবে দেখুন যে একটা দেশের বাজেট, তার অর্থ 2/3 ভারত থেকে যায়, তাই না? অথচ সেখানকার কোনো মানুষ কিন্তু আজ পর্যন্ত অভিযোগ করেননি যে ভুটানের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছেন। বরঞ্চ যেটা, মানে ধরুন ওই বিমস্টেকের অধীনে যে করিডোর হওয়ার কথা ছিল সেটা ভুটান আপত্তি করেছিল, কারণ ভুটানে তাদের পরিবেশগত অনেক ক্ষতি হতে পারে। ভুটান কিন্তু তাতে কি ভারতের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছে? তা তো হয়নি। ভারতে তার জন্য কি তার বাজেটে কি অর্থ সংস্থান কমিয়ে দিয়েছে? তা তো নয়। সুতরাং সেটা তাদের একটা সত্য এবং বাস্তব অবস্থা যে ভুটানের ক্ষতি হতে পারে, যে এত বিপুল পরিমাণে ট্রাক সেখানে গেলে বায়ু দূষণ হতে পারে। তারা পরিবেশ সম্পর্কে খুব সচেতন। কিন্তু আমি যেটা বলতে চাইছি এক কথায়, যে সেটা ভুটান যদি তাদের স্বার্থ ভারতের কাছে বিক্রি করে না দিয়ে থাকেন বাজেটের সমস্ত অর্থ পাওয়া সত্ত্বেও, তাহলে হঠাৎ বাংলাদেশ কিছু না পেয়েই হঠাৎ বাংলাদেশ কেন তার স্বার্থ এর আগের সরকার সমস্তটা বিকিয়ে দেবে? তাই না? এই যুক্তিটা তো অসাড়। এই যুক্তিটা তারাই করেন যারা ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হোক চান না, যারা জঙ্গিদের দ্বারা পূর্ব পাকিস্তান আবার করতে চান বাংলাদেশকে, তারা এটা চান না। ফলে তাদের কথাই যদি দুর্ভাগ্যজনকভাবে এখন বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী যদি শুনে থাকেন বা শুনেন, সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা খুবই দুঃসংবাদ বলে আমার মনে হয়। বলুন তো পরের প্রশ্ন। দাদা, আপনি তো জানেন যে আপনার আদানি থেকে আমরা বিদ্যুৎ আনতাম, ঠিক না?
প্রায় হ্যাঁ 1500 মেগাওয়াট সম্ভবত। তো আদানির বিদ্যুৎ আনতে গিয়ে তো আসলে আওয়ামী লীগ সরকার আমাদের দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে তুলে দিয়েছে, তা বলা হয় এই মুহূর্তে। আজকে যেটা ঘোষণা সেটা চীনের কাছ থেকে 25 টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে। চীনের কাছ থেকে কিনবো আমরা, আদানির কাছ থেকে কিনতাম হচ্ছে যে আপনার 24 টাকায়, 14 টাকা, 14 টাকা 85 পয়সা। চীনের কাছ থেকে 25 টাকা। আমাদের তিন দিকে ভারত, এদিকে বঙ্গোপসাগর। তা আমরা বিদ্যুৎটা কোন দিক থেকে এনে কোথায় নিব? আর এখন 25 টাকার দরে বিদ্যুৎ কেনার পরে সার্বভৌমত্ব আসলে কোথায় যাচ্ছে? না, সেটা তো মানে ধরো বিদ্যুৎ কিনতেই পারে, কিন্তু বিদ্যুৎ যে তার ফলে মানুষ পাবে তার গ্যারান্টি নেই। কারণ বাংলাদেশে তো ওই সরকার সম্পর্কে একটা প্রচারিত তথ্যই আছে না, খাম্বা আছে বিদ্যুৎ নেই, আবার স্লোগানটা শোনা যাচ্ছে। খাম্বা থাকবে, বিদ্যুৎ কেনাও হবে, কিন্তু বিদ্যুৎ যে মানুষ পাবে তার তো গ্যারান্টি নেই। কারণ যে ভৌগোলিক ভূগোলটার কথা আপনি বললেন, ধরুন চীন থেকে একটা বিদ্যুতের গ্রিড, তারা কত দূরে আসতে পারে, কোথায় আসবে? ভারতের মধ্যে দিয়ে তো আসতে হবে। তাহলে একটা কাজ হতে পারে, তারা ভারতের আকাশের ওপরে বিদ্যুৎটা ছেড়ে দিতে পারে, বাংলাদেশের কাছে হয়তো এমন কোনো প্রযুক্তি পাকিস্তান দিয়েছে, সেখান থেকে তারা বিদ্যুৎটা সংগ্রহ করে। সরাসরি এরকম কোনো ব্যবস্থা ছাড়া তো আর কোনো সম্ভব আমার তো মনে হয় না। মানে এটা অবাস্তব একটা প্রকল্প, অবাস্তব। এখন দাদা, এই যে ভুটানের যে রাজা, ভুটানেও কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন হয় প্রচুর বিদ্যুৎ। আর নাকি সেটা আনার কোনো পায়তারা, পায়তারা বলতে সেটা আনার হয়তো চুক্তি হইতেও পারে, সেটা শুধু ভারতের উপর দিয়ে হবে নাকি? অবশ্যই, তাতে ভূগোলটা দেখলেই তো বোঝা যাবে। ভুটান সরাসরি আকাশপথে তো বিদ্যুৎ পাঠানো যায় না, বিদ্যুৎ তো ট্রান্সমিটার লাইন দিয়ে পাঠাতে হয়। তো ট্রান্সমিটার গুলো তো বসাতে হবে, যে বসাতে গেলে এখনো যে ভুটান থেকে বিদ্যুৎ যায় বা নেপাল থেকেও যে 20 মেগাওয়াট যায়, সেটা তো ভারতের গ্রিড দিয়ে যায় না। ফলে প্রয়োজন তো ভারতকে, ভারত ছাড়া তো এটা হওয়া সম্ভব নয়, তাই না? এগুলো ওদের ওখানকার সাধারণ মানুষ, বা সাধারণ মানুষ অনেক কিছু জানেন, কিন্তু যারা জঙ্গি তারা একটা প্রচার করতে থাকেন, আমরা তো এই বিদ্যুৎ আনছি, চীন থেকে আনছি। কিন্তু এগুলো মানে একেবারে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু মানুষও তো বোকা নয়। মানুষ বোকা নন, তারা খুব ভালো করে জানেন যে চীনের বেজিং থেকে কিভাবে ঢাকায় বিদ্যুৎ পৌঁছাবে। সে পথটা আমার মনে হয় সে বাংলাদেশের যেসব সাংবাদিকরা জেলের বাইরে আছেন, মুক্ত বাতাসের সুবিধা উপভোগ করছেন, তারা অন্তত এই প্রশ্নটা করতে পারে। অবশ্য প্রশ্নটা করলে আমার জেলে যেতে হবে কিনা সেটা জানি না, কিন্তু এই প্রশ্নটা তোদের করা উচিত যে বিদ্যুৎটা আনবে কিভাবে, সেটা যদি বলে। না, এটা এমন ভাবে তো আনা যায় না যে পলি পলি ব্যাগে টেকে ভরে, মানে কেজি হিসাবে ধরেন আমাদের বাসা হ্যাঁ, বাড়িতে। না, আমি তার থেকে তো সহজ বুদ্ধি দিয়েছি। সহজ বুদ্ধি হচ্ছে চীন থেকে এনে বাংলাদেশের আকাশ, ভারতের আকাশে ছেড়ে দেওয়া হলো বিদ্যুৎ। তারপরে বাংলাদেশ একটা প্রযুক্তি এমন বের করেছে, সেটা দিয়ে টেনে নিল, শুষে নিল। তারপরে সেই বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিল। সমস্ত খাম্বাগুলোতে এই প্রথম দেখা যাবে যে বিদ্যুতের আলো জ্বলছে। এরকম একটা এটা একমাত্র মানে খুব ধরনের বড় ধরনের কোন নেশা না করলে এরকম কোনো প্রকল্প তৈরি করা যায় না। এটা ইয়াবার দ্বারা সম্ভব নয়। দাদা, গতকালকে দেখলাম আমাদের পত্রিকা, একটা পত্রিকাতে এই নিউজটা এসেছিল যে 3000 মেট্রিক টন চিনি আমদানির চেষ্টা করেছিল ভারত থেকে, কিন্তু গতকালই ভারত সরকার হঠাৎ করে চিনি রপ্তানি বন্ধ করেছে, কারণ ভারতেই নাকি চিনির সংকট শুরু হয়েছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে বন্ধ করলো চিনি রপ্তানি, এখন এভাবে কি তেল, তারপরে কাঁচা লঙ্কা এভাবে বন্ধ হতে হতে যাবে কিনা ভবিষ্যৎ আমাদের? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সর্বশেষ ব্রিফিং এ যেটা বলেছিলেন, এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একটা সামিটে এসে তিনি যে বলেছিলেন বাংলাদেশ সম্পর্কে, যে সম্পর্কটা একতরফা নয়, এক হাতে তালি বাজবে না। সুতরাং আমরা যদি যেটা সৌজন্যতা দেখাবো, শিষ্টাচার দেখাবো, তার প্রতিদানে সেই ধরনের কূটনৈতিক সৌজন্যতা, শিষ্টাচার জানাবো। আজকে আমি বলি, একটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, সব অনেকে হয়তো জানেন, কিন্তু তাহলে আমি বলবো এটা মানে আমরা জানলাম সরকারিভাবে, অফিসিয়ালি। সেটা হচ্ছে ভারতের যে ব্রিক্স সম্মেলন হচ্ছে, ব্রিক্স সম্মেলনের সম্পর্কে একটা নেপথ্য ব্রিফিং, মানে অন রেকর্ডে নয়, কিন্তু নেপথ্যে একটা ব্রিফিং সাংবাদিকদের কাছে করা হয়েছে। তাতে জানতে চাওয়া হয়েছিল যারা যারা আমন্ত্রিত, কারা কারা আমন্ত্রিত। ব্রিক্সের সকল সদস্য আমন্ত্রিত 11 জন, এবং 10 জন, কারণ ভারত তো নিজে, প্লাস হচ্ছে 10 জন হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র, এবং তার সঙ্গে হচ্ছে যেগুলো বহুরাষ্ট্রীয় মঞ্চ, যেমন
গালফ কোঅপারেশন কাউন্সিল, মানে মধ্যপ্রাচ্যের যেটা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, যেমন আছে আসিয়ান আছে, তেমনি তার সঙ্গে আছে বিমস্টেকের কথাটা দেখলাম বললেন না। বিমস্টেকের সভাপতি কিন্তু তারেক রহমান। পরে জানতে চেয়েছিলাম একজন অফিসারের থেকে যে বিমস্টেকের কথা তো বললেন না। আসলে ওরা তো কোনো বলছেন যে ওরা তো কিছু জানায়নি আজ পর্যন্ত, মানে শুধু প্রধানমন্ত্রী নয়, তার পরিবর্তেই বা কে আসবেন তাও জানান। ফলে যে কারণে তিনি সাংবাদিকদের সামনে মুখ খোলার সময় বিমস্টেক শব্দটা উচ্চারণই করলেন না, ফলে একটু খটকা লেগেছিল আমাদের। হঠাৎ বিমস্টেকও তো একটা বহুরাষ্ট্রীয় মঞ্চ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানকার দায়িত্বে আছে। বিমস্টেকের সচিবালয় পর্যন্ত ঢাকায়, অথচ তারা আমন্ত্রিত নন। এমনকি এও প্রশ্ন হয়েছিল যে আচ্ছা, বাংলাদেশ বা তুরস্ক ব্রিক্সের সদস্য হতে পারেন কিনা। বলেছেন এ বিষয়টা সম্মেলনে আলোচিত হবে, কিন্তু যিনি ব্রিক্সের কে আসবেনই না তার সদস্যপদ নিয়ে আলোচনা হবে কি করে? এটা তো আসতে হবে, তাই না? এটা দাদা, ছোটখাটো কোনো কাউকে দিয়ে, প্রতিমন্ত্রী দিয়ে তো সে আলোচনা হতে পারে না। হাতে গেলে শীর্ষ পড়ে, সেখানে শি জিনপিং আছেন, ভ্লাদিমির পুতিন আছেন, ইরানের প্রেসিডেন্ট আসছেন, এমনকি ইরানের সঙ্গে যে যুদ্ধ সংযুক্ত আমির শাহী তারাও আসছেন, সৌদি আরব প্রত্যেকটা মানে ব্রিক্সের সম্মেলনে এসছেন, এবার আসবেন আশা করা যায়। এমন একটা কনগ্লোমারেশনের মধ্যে সেখানে একটা চুনোপুটি প্রতিমন্ত্রী, যার নাগরিকত্ব নিয়ে দেশে এখনো সিদ্ধান্ত হয়নি তিনি প্রকৃত কি নাগরিক, তারই কেউ জানে না, তিনি আদৌ বাংলাদেশি কিনা সে নিয়েই তো প্রশ্ন আছে অনেক। আমি দেখছি বাংলাদেশের মিডিয়ায় প্রশ্ন তুলছে যে তিনি কি বাংলা, তিনি হলে তিনি ব্রিটিশ প্রতিনিধিত্ব করতে পারেন, সেটা ব্রিটিশরা দেখে নেবে যে তাকে পাঠান কি পাঠান না। তিনি তো তারেক রহমানের দূত হয়ে আসতে পারেন না, কারণ তিনি তো বাংলাদেশিই নন, তিনি বাংলাদেশের স্বার্থ কি বলবেন, তাই না? ফলে আমার কাছে যেটা আজকে এটা মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং, এটা একটা খবর যে বাংলাদেশ আজকে হয়ে গেল 27 আগস্ট, 28 আগস্ট কালকে আমাদের এখানে একটা বড় হিন্দুদের উৎসব, রাখি উৎসব, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী বলা হয়, শ্রীকৃষ্ণের জন্মদিন। এবং তার পরদিন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চলে যাবেন 2রা সেপ্টেম্বর পর্যন্ত সাংহাই কোঅপারেশন শিখর বৈঠকে বিশকেক, যেটা কাজাখস্তানের রাজধানী, এবং তাছাড়া তার আগে তিনি উজবেকিস্তান যাবেন, তাশখন্দ, সেটা দ্বিপাক্ষিক সফর। তারপরে ফিরতে ফিরতে 2 তারিখ হয়ে যাবে, 2 তারিখের পর থেকে তো 3 তারিখ থেকে তো এখানে ব্রিক্সের প্রস্তুতি চূড়ান্ত। ফলে এর মধ্যে যদি তারা এখনো না জানান, ওই কি জানো একটা কি, শেখ হাসিনার মুখ বন্ধ না করলে অনুকূল পরিস্থিতি হয় না, এসব বলে চলে আসবেন না, এটা বাংলাদেশের কাগজেই দেখেছি, তার তীব্র সমালোচনা হয়েছে। আমি ভারতের কথা বলছি না, বাংলাদেশের প্রথম শ্রেণীর সংবাদপত্রে বলা হয়েছে ভুল সিদ্ধান্ত তারেক রহমান সরকারের, এবং প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছে। তো ফলে বাংলাদেশ এক বিচিত্র পরিস্থিতির মধ্যে আছে। ফলে এই জন্য আমি এটা শুনছিলাম কানাঘুষো আজকে নানা জায়গায় ভারতীয় কূটনৈতিক মহলে খুব সংশয় দেখা দিয়েছে বাংলাদেশে তারেক রহমান সরকারের অস্তিত্ব নিয়ে। তিনি কি আদৌ পারছেন সরকার চালাতে, তিনি কি পারবেন, নাকি তিনি গৃহবন্দী? তারা প্রশ্ন করেন শেখ হাসিনা গৃহবন্দী কিনা। আজ পর্যন্ত কেউ একটা বলতে পারবে যে তারেক রহমান পররাষ্ট্রনীতি নিয়ে একটা শব্দ উচ্চারণ করেছেন? হয় তাকে বারণ করা হয়েছে, কথা বলবে না প্রধানমন্ত্রী হয়ে থাকতে চাও, আর তদুবা তিনি তাকে বলা হয় যে তিনি বোঝেন না। কিন্তু 17 বছর বাইরে ছিলেন দেশের, না তিনি বাংলাদেশ কূটনীতিক, তিনি কি জানতেন? জানতেন না কিছু। দুর্ভাগ্য, তার দোষ কিছু নয়, স্বাভাবিক। তো ফলে এখন তার প্রতি আমরা সহানুভূতি দেখাচ্ছি, তাকে আমরা চেষ্টা করছি তাকে আরো, তিনি যাতে পরিণত হন, তিনি যাতে পরিপক্কতা দেখান, চেষ্টা করছি আমরা। কিন্তু মুশকিল হচ্ছে কি যে করা যাচ্ছে না। আমরা চেষ্টা করি, উল্টে আমাদের উপর দোষ আসছে যে ভারত এত নমনীয় কেন বাংলাদেশের ব্যাপারে। আরে আমাদের ছোট ভাই, সে কিছু বোঝে না যখন, একটু শেখাতে অসুবিধা কি, এখানে এলে শিখিয়ে দিতাম অনেক কিছু কূটনীতি। এখন সেই হচ্ছে পরিস্থিতি, বুঝলে? এখন এদের সঙ্গে এখন কি করা যাবে, এখন এদের নিয়ে মাথা ঘামা। এখন ভারতের সিদ্ধান্ত হচ্ছে আর বাড়াবাড়ি করা যাবে না, যথেষ্ট করা হয়েছে, আর কিছু করার নেই। আসলে আসবেন, না আসলে না আসবেন, ক্ষতিটা বাংলাদেশের তারেক রহমানের নয়, ক্ষতিটা বাংলাদেশের জনতার। কারণ এই ব্রিক্স সম্মেলনে যেটা হতে চলেছে, সেটা হচ্ছে ব্রিক্স ব্যাংক সেখানে আসছে। ব্রিক্স ব্যাংক প্রত্যেকটা রাষ্ট্রে যারা যারা উপস্থিত হবেন তাদের পরিকাঠামো উন্নয়নে লগ্নি করবেন, এবং যাতে ব্যবসায়িক ক্ষেত্রে
স্থানীয় মুদ্রায় ব্যবসা করা যায় তার একটা সমাধান সূত্র খুঁজবেন। এইরকম একটা, এবং তার সঙ্গে গোটা ব্যাপারটাই ভারতের দিক থেকে বলে দেওয়া হয়েছে ব্রিক্সের সম্মেলন কেবলমাত্র কূটনীতির গর্চক, মানে কুটকাচালি নয়, মানুষের উন্নয়ন, মানুষ যাতে সরাসরি বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন এই ব্রিক্স সফরের ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে কি করে, সেটাই প্রায়োরিটি সেটাতে ক্ষতিগ্রস্ত তারেক রহমান আজ আছেন, কাল নেই, আবার লন্ডনে চলে যাবেন, সেটা অন্য কথা, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মানুষ। এটা বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। তাদের বোধহয় একটা সময় আসছে যে রুখে দাঁড়ানো মনে হচ্ছে। দাদা আমি একটা কমেন্টস নিই, একটা ভাই কমেন্টস করেছেন যে আসসালামু আলাইকুম রাশেদ ভাই, ধন্যবাদ, গৌতম রায় দাদাকেও আন্তরিক ধন্যবাদ। একটি বিষয় দাদার কাছে জানতে চাই, তারেক রহমানের ভারত সফরের অনিয়ার পেছনে মূল কারণটা কি? এটা কি শুধু রাজনৈতিক কৌশল, না এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? বিষয়টা যদি একটু বিস্তারিত বিশ্লেষণ করে পরিষ্কার বুঝান। না দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমার নিজের ধারণা হয়েছে যে যেটা বললাম, আমি একটু আগেও বললাম যে আমার তো নিজেরই সন্দেহ দেখা দিচ্ছে। তারেক রহমান বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশে, নানা জায়গায় তিনি আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলছেন, তাদের মানুষের দুঃখ কষ্ট লাঘব করার কথাও বলছেন, কিন্তু পররাষ্ট্র নীতি তো প্রধানমন্ত্রী বলবেন। প্রধানমন্ত্রী না বলে একজন প্রতিমন্ত্রী পররাষ্ট্র নীতি বলছেন, বিশ্বে কোথাও ঘটেছে এরকম? প্রতিমন্ত্রী তিনি নীতি ঘোষণা করবেন, তার মানে কি পররাষ্ট্র নীতিটাকে তার হাতেই নেই। তো এইটা হচ্ছে ফলে এখন এরা যে ধরনের আদর্শে বিশ্বাসী, সেটা হচ্ছে ওই পূর্ব পাকিস্তান পন্থী করে তোলা দেশটাকে, এবং জঙ্গিবাদের কাছে তাদের জঙ্গিরা হচ্ছেন তাদের শ্রেষ্ঠ বন্ধু। ফলে তাদের চাপেই আর কি তারা সব পররাষ্ট্র নীতি তৈরি করছেন। তাকে কে, এবং আমাদের তো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ওই সম্মেলনে, আমি মনে করি না যে কোনো প্রতিবেশী রাষ্ট্রকে ভারতের জন্য সব কাজ করতে হবে। তারা তা কেন করবেন? তাদেরও তো কিছু পেতে হবে। ফলে সেই কারণে আমার যেটা মনে হচ্ছে যে উম, এটা তিনি ওই জঙ্গিদের চাপে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। একটা ফোন আসছে বলে হয়তো একটু আওয়াজটা কমে যেতে পারে। জি ফোনটা থেমে গেলে আমি ধরে সিনিয়র লোক ফোন করবে। মাথার উপর লাইটটা যাবে, লাইটটা আসলে একজন খুব সিনিয়র সাংবাদিক ফোন করছিলেন, মানে বাংলাদেশেরই সাংবাদিক, তো সে কারণে তাকে অসম্মান করাটা তো ঠিক না, সেই জন্য তাকে বললাম যে আমি একটা আলোচনার মধ্যে আছি, এটা শেষ করে আপনার সঙ্গে ফোনে কথা বলবো। ইনফ্যাক্ট আমি তাকে আগেই ফোন দিয়েছিলাম, তিনি তখন ধরেননি, তো এখন তাকে ফোন করব পরে আর কি। যে এটাই আমার কাছে মনে হচ্ছে, উত্তর এক কথায় একটাই, যে তারেক রহমানের পররাষ্ট্রনীতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই। এটা আমরা বাইরে থেকে দেখে বুঝবো। দাদা অনেকেই বলছেন গতকালকে একটা নিউজের পরে যে আওয়ামী লীগের নাকি কমিটি চেঞ্জ হবে, এই সেই নতুন কেউ আসতে পারে, এরকম কোনো খবর আপনার কাছে আছে কিনা? অনেকে জিজ্ঞেস করছে এটা। এরকম সত্যি সত্যি বলতে গেলে শুনুন, আওয়ামী লীগের কি হবে না হবে পরের কথা, আওয়ামী লীগের শেখ হাসিনাই আছেন। আজকেই দেখলাম বাংলাদেশে ভারতের দুটি গণমাধ্যমে তার আবার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আজকেই? আজকে সানডে গার্ডিয়ান এবং তাদের যেটা টেলিভিশন চ্যানেল নিউজ এক্স, তাতে তিনি বলেছেন তার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার প্ল্যান অপরিবর্তিত আছে, এবং আওয়ামী লীগকে সেই ধরনের প্রস্তুতি নিতে বলা হয়েছে, তারা সেই প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং যদি কোনো পুনর্গঠন তো পার্টির হতেই পারে, কিন্তু সেটা আমার মনে হয় তিনি দেশে ফেরার পর হবে, আগে হবে না। দাদা আপনাকে একটা ভিডিও ফটো কার্ড দেখাই আমি। এই যে কার্ডটা, নৃশংস হত্যা, গণপতি চক্রবর্তী পরিবার নৃশংস হত্যাকাণ্ড সঠিক তদন্ত বিচার চাই, ধানমন্ডি। এটা আগামীকাল 27 মিনাবাজারের সামনে একটা প্রতিবাদ কর্মসূচি আছে বা মানববন্ধন। এই চারজন সনাতনী হিন্দু পরিবার, ওনাদের মারা হলো। এরপরে কুমিল্লার একই পরিবারের 4 জনকে পাওয়া যাচ্ছে না। গতকাল রাতে আবার অন্য কোন একটা জেলায়, জানি আমার সঠিক মনে নেই, সেখানেও 3 জন। আমার মনে আছে, আমি বলে দিই চাঁদপুরে।
এই বিষয়গুলো, এই যে এবার আজকে একসাথে হয়তো প্রচুর হিন্দু ফ্যামিলি, ফুল ফ্যামিলি চলে যাচ্ছে, মেরে ফেলা হচ্ছে, আপনাদের দেশের জনগণ কিভাবে দেখছে? খুবই জঘন্য। আমরা আশা করেছিলাম যে ইউনূস সাহেবের আমলে যেগুলো ঘটেছিল সেগুলোর হয়তো পরিবর্তন ঘটবে, কিন্তু হঠাৎ বেড়ে যাওয়ার এই কারণটাই হচ্ছে একটাই, যে হিন্দুদের উপর আক্রমণ করে তারেক রহমান সরকারকে দুর্বল করে তোলা। এবং এটা কিন্তু এই ষড়যন্ত্র যদি বলেন, চক্রান্ত যদি বলেন, আমি বলছি তারেক রহমান সরকারকে উৎখাতের জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেটা সৌভাগ্যবশত বিএনপি বুঝলেই সব থেকে ভালো। আওয়ামী লীগের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়েছিল তখন আওয়ামী লীগ গুরুত্ব দেয়নি, কিন্তু বিএনপির বিরুদ্ধে আমি বলছি ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং সেই ষড়যন্ত্র, আমি চাই না যে একটা অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, কেউই বাংলাদেশে চাইবে না। একটা গণতান্ত্রিক, যাই হোক বিএনপির সঙ্গে মতাদর্শগত মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক দল, তাদের অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। ফলে তাদেরকে যদি জোর করে আবার একটা 5ই আগস্টের মতো উৎখাত করার চেষ্টা হয়, বা আমার ধারণা চেষ্টা চলছে, এটার কারণ হচ্ছে কি, হিন্দুদের আক্রমণ করার মারতেই হচ্ছে যে ভারতে এখানে হিন্দু প্রধান রাজনৈতিক দল, তারা সরকারি ক্ষমতায়, তাদের পক্ষে ভীষণই অসুবিধা হয়ে যাবে যদি কোনো উপযুক্ত ব্যবস্থা তারা না নেয়। এখন সেই কারণেই আমার মনে হচ্ছে যে ক্রমাগত যে আক্রমণটা হিন্দুদের উপর, এবং কারা হচ্ছে, এটা কিন্তু সাধারণ নিরীহ গরিব মানুষ নয়, এরা কিন্তু মানে কেউ অধ্যাপক, কেউ ব্যবসা করেন, তাদেরকে দুর্বল করা হচ্ছে, তাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে এবং একটা ভীতির বার্তা পাঠানো হচ্ছে। অনেক আমি হিন্দু পরিবার থেকে ফোন পাচ্ছি। আমি নিজে অসাম্প্রদায়িক মানুষ, আমি কোনো ধর্মের ভিত্তিতে কোনো মানুষকে বিচার করি না। মানুষ খুন হওয়া মানে খুন হওয়া, তারও রক্ত লাল, সে হিন্দু হোক বা মুসলমানই হোক। কিন্তু এইটা যে করা, এটা একটা, দেখবে বুঝতেই হয়, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নটাকে দিয়ে, অর্থাৎ বলা যাচ্ছে যে ভারতের কাছে বার্তা যাচ্ছে যে তারেক রহমান সরকার আসলে দেখো কতটাই দুর্বল, যে হিন্দুদের রক্ষা করতে পারছে না, সুতরাং এই সরকারকে রাখার আর কোনো অর্থ নেই। এরকম একটা বার্তা কিন্তু দেওয়ার চেষ্টা চলছে। এখন আমার মনে হয় যে যথেষ্ট বিপদ আছে তারেক রহমান সরকার, তবে তাদের সাবধান। আপনারাই তো একমাত্র হিন্দু রাষ্ট্র, যেটা আমরা বলি যে হিন্দু রাষ্ট্র তো আপনারাই, ভারত যেমন ইহুদিদের রাষ্ট্র ইসরায়েল। আপনারা কি এই যে হত্যাকাণ্ড, এগুলো কি আপনারা কি ওয়ার্ল্ড ওয়াইড তুলে ধরবেন কিনা? আপনারা, আপনার দেশের জনগণ, আপনারা সাংবাদিক না, সমাজ? প্রথম কথা হচ্ছে যে ভারত এখনো সংবিধানের দিক থেকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই, রাষ্ট্রের ধর্ম হলো ভারতের সংবিধান। আমরা হিন্দু প্রধান রাষ্ট্র, সেটা হতে পারে, হিন্দুদের সংখ্যা বেশি, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ধর্মভিত্তিক। যখন ভারত যখন ভাগ হয়েছিল তখন পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মের ভিত্তিতে, ইসলামিক রাষ্ট্র হয়েছিল, কিন্তু ভারত কিন্তু ইসলামিক রাষ্ট্র হয়নি। নেহেরু কিন্তু এই মানে সেটা তিনি প্রতিরোধ করেছিলেন, এবং তিনি কিন্তু সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র করেছিলেন। কিন্তু নিঃসন্দেহে যে সর্বাধিক যে জনসংখ্যা হিন্দু, সেটাতে ভারতে প্রতিক্রিয়া হচ্ছে, হচ্ছে না যে তা না, প্রবল হচ্ছে প্রতিক্রিয়া। এবং আমি জানি আগামী সম্ভবত 29শে আগস্ট দিল্লিতে একটি বড় ধরনের সভা হতে চলেছে, যেখানে বিষয়গুলো, যেখানে সাবেক হাই কমিশনাররা, বহু গণ্যমান্য ব্যক্তি, সাবেক কিছু আওয়ামী লীগের নেতাও আসতে পারেন শুনছি। এবং আমি কলকাতাতেও শুনছি একটা সমাবেশ হচ্ছে, একটা সেমিনার হচ্ছে, এবং ফলে ভারতে এই নিয়ে প্রতিক্রিয়া দেখানো শুরু হয়ে গেছে বলে আমার মনে হয়। ফলে আমি 29 তারিখের অনুষ্ঠানের পর, বা কলকাতাতে যেটা হচ্ছে 30 তারিখে অনুষ্ঠান, সেগুলো দেখার পর, হয়তো 31 বা 31 কোন একটা দিন হচ্ছে, মনে নেই, তো এগুলো দেখার পর হয়তো বলতে পারবো যে ভারতের প্রতিক্রিয়া কি। কিন্তু ভারতের জনরোষ এ বিষয়ে বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দাদা, আপনি তো বলেন প্রতিক্রিয়া হয়েছে কিনা, আমি আপনাকে এটা দেখাচ্ছি না, দর্শক শ্রোতা মন্ডলী একটু শুনুক, আপনিও একটু দয়া করে শুনেন। আজকের সকালের, এই যে আজকের সকালে টুডে লেখাই আছে, আপনি দেখেন, এই যে টুডে লেখাই আছে, এটা শুনুন তাহলে কাহিনী। আসসালামু আলাইকুম রাশিদ ভাই, কেমন আছেন? এর আগে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, মনে করতে পারছেন? আবার একটা জরুরি প্রয়োজনে আপনাকে ভয়েস মেসেজ দিলাম। যদি একটু সময় পান আমাকে একটু কল ব্যাক করেন। আমি একটু ইন্ডিয়ায় ঢোকার ব্যাপারে আপনার সাহায্য চাচ্ছিলাম আর কি। আপনাকে তো আগেই বলেছিলাম, আমি ওই যে
পর্তুগাল এম্বাসি ফেস করে আসছে, আমার ভিসা হয়েছে, বাচ্চাটা হয়নি। তারপরে হচ্ছে হাই কমিশনে গেলাম, হাই কমিশন যেভাবে আমাকে সাজেস্ট করলো যে আপনার ট্যুরিস্ট নেন, বাচ্চা ডাবল এন্ট্রি নেন, সেইভাবে নিয়ে আবার গেলাম। এখন আবার বেনাপোলে ঢুকলে ওরা এন্ট্রি রিফিউজ করে দিচ্ছে, বলছে না আমরা নাকি ঢুকতে পারবো না। হাই কমিশন ভিসা দিল। বুঝতে পারছেন দাদা? এটা আজকে সকালের, যে মহিলা পর্তুগাল আসবে, স্টুডেন্ট, সে পর্তুগাল আসবে, তার বাচ্চার ভিসাটার জন্য আমার সাথে এর আগে যোগাযোগ করছিল। তখন আমি তাকে বললাম যে এইভাবে করো, তোমার বাচ্চাকে দিবে, কারণ তোমার বাচ্চা ছোট, ওরে রাইখা থেকে পড়ালেখার জন্য বিদেশ আসবে না, 4 বছরের বাচ্চা। সব করিডোরে গেছে, এম্বাসির সাথে কথা বলছে, ভারতীয় এম্বাসির সাথে। তখন আমি লন্ডনে ভারতীয় এম্বাসির সাথে যোগাযোগ করে ওকে আমি কথা বলাই দিয়েছিলাম। ওরা বলে যে এইভাবে করেন, আপনার ভিসা ওখানে হয়ে যাবে। আর এখন যখন ভারতের ভিসা নিয়েও ইমিগ্রেশন ক্রস করতে পারছে না, তটস্থ সবাই। খুবই খারাপ অবস্থা, মানে এই দেশটার কথা ভেবে। অ্যাকশন তো হচ্ছে নাকি দাদা, কিছু না কিছু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। খুবই দুঃখজনক ঘটনা, কি বলবো। এখন তো টেলিভিশনের মাধ্যমে তো বলা যায় না যে এর পাল্টা প্রতিকার কি করা উচিত, কিন্তু নিশ্চয়ই এটার একটা সময় বিস্ফোরণ তো ঘটবেই। এটা কাহাতক বেশি দিন তো সহ্য করা যায় না, এই বিষয়ে তো সন্দেহ।